শুভ সন্ধ্যা সবাইকে। আমি রাফসান রহমান রায়ন। প্রকৃতি আপু আমাকে অলরেডি একটা বেশ ভালো ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড 2019 সালে এবং 2020 সালে আমি দুইবারই পার্টিসিপেট করেছি আর দুইটা ব্রোঞ্জ মেডেল জিতেছি। তো বেসিক্যালি আজকে আমি সবার সাথে একটা আইবিও প্রিপারেশনের ব্যাপারে আমি একটা গাইড শেয়ার করব। বেসিক্যালি একটা লাইভ প্রবলেম সলভিং সেশনের মাধ্যমে একটা সিম্পল একটা আইবিও প্রবলেম আমি সলভ করে দেখাবো যে কিভাবে আমাদের এই প্রবলেম গুলাকে অ্যাসেস করে এগিয়ে গেলেই আমরা হচ্ছে সাকসেসফুল হতে পারবো, এই ব্যাপারটাই আমি তুলে ধরবো। তো বেসিক্যালি আজকের ফোকাসটা হবে হচ্ছে অ্যানিমাল বায়োলজির উপর, মোর স্পেসিফিক্যালি বলবো হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের উপর। তো একটা সিম্পল সার্কুলেটরি সিস্টেমের প্রবলেম আমরা সলভ করেই আমরা হচ্ছে একটা আইডিয়া, একটা ফ্লেভার পাবো কিভাবে আমরা আইবিএর জন্য প্রিপারেশন নিতে পারি এবং কিভাবে আমাদের চিন্তা ভাবনাকে গড়ে তুলতে হবে। ওকে, সো আমরা শুরু করে দিই আমাদের সেশন নিয়ে। তো বেসিক্যালি অলরেডি ইন্ট্রোডিউস করেছি, একটা অ্যানিমাল বায়োলজির কোয়েশ্চেন দেখবো সার্কুলেটরি সিস্টেম নিয়ে। তো শুরুতে আমরা কোয়েশ্চেনটা একটু দেখে নেই। তো এটা আইবিওর একটা কোয়েশ্চেনের স্যাম্পল। সো এই কোয়েশ্চেনে হচ্ছে, লেটস রিড থ্রু দ্য কোয়েশ্চেন ফার্স্ট. The figure shows the models of 4 types of common human congenital heart defects. অর্থাৎ আমরা এখানে 4 ধরনের জেনেটিক হার্ট ডিফেক্টের ছবি দেখতে পাচ্ছি। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল হার্ট, একটা নর্মাল হার্টের ডায়াগ্রাম। তার পাশে 4টা বিভিন্ন ধরনের হার্ট ডিফেক্টের বিভিন্ন ছবি আছে। তার সাথে ইন্ডিকেট ইন দ্য অ্যান্সার শিট ইফ ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু অর ফলস। তো বেসিক্যালি এখানে আমাদের 4টা স্টেটমেন্ট আছে। প্রত্যেকটা স্টেটমেন্টকে আইদার আমাদের ট্রু প্রুভ করতে হবে অথবা ফলস লিখতে হবে আর কি। সো বেসিক্যালি আমরা এই কোয়েশ্চেনটাকে ইন ডেপথ দেখার আগে আমরা একটু কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করে নেই। তো বেসিক্যালি আমাদের ফার্স্ট এই সেন্টেন্সটাতে ইউজুয়ালি আইবিও ফার্স্ট সেন্টেন্সটাতে একটা ছোট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে অথবা পার্টিসিপেন্টদেরকে কিছুটা ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু বেসিক্যালি যেহেতু এই সেন্টেন্সটা খুবই শর্ট, আমাদের এখানে আসলে কিছু খুঁজে বের করার মতো কিছু নেই। তো শুরুতেই আমরা অপশন গুলাতে চলে যাই। তো আমরা বেসিক্যালি অপশন গুলাতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টেটমেন্ট হচ্ছে আলাদা আলাদা ডায়াগ্রাম নিয়ে। সুতরাং আমরা এই কোয়েশ্চেনটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে আমরা অ্যাসেস করতে পারবো। তো বিফোর উই স্টার্ট উইথ ইচ অফ দ্য ডায়াগ্রামস, আমি আগে একটা শর্ট একটা রিক্যাপ দিব আমরা হার্টের স্ট্রাকচারের ব্যাপারে। তো এটা হচ্ছে বেসিক্যালি নর্মাল হার্টের যে স্ট্রাকচার, এটার একটা ছবি। তো বেসিক্যালি আমি হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি আমার এই কোয়েশ্চেন সলভিং সেশনে মেনশন করব। তো এগুলোর দিকে একটু অ্যাটেনশন দেওয়া খুবই জরুরি। সবাই আশা করি হার্টের স্ট্রাকচারের ব্যাপারে একটা আইডিয়া আছে। তো বেসিক্যালি সবাই রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল এগুলোর ব্যাপারে একটা আইডিয়া আছে। সাথে পালমোনারি আর্টারি যেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলের সাথে, আর এওরটা যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের সাথে। তার সাথে দুটা ইম্পর্টেন্ট নাম জুড়ে দিব, যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এখানে আর ইন্টার এট্রিয়াল সেপ্টাম এখানে। এটা হচ্ছে বেসিক্যালি দুটা এট্রিয়ার মাঝখানে হচ্ছে ব্যারিয়ার হচ্ছে ইন্টার এট্রিয়াল সেপ্টাম, আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হচ্ছে দুটা ভেন্ট্রিকলকে সেপারেট করে একটা মাসল ওয়ালের টিস্যু আর কি। তো যেহেতু আমরা এই ডায়াগ্রামটাকে ইনকমপ্লিট রাখতে চাচ্ছি না, তো আরো দুটো পার্টের নাম মেনশন করি। লেফট রাইট এট্রিয়ামকে সাপ্লাই করছে হচ্ছে আমাদের ভিনা কেভে, আর দ্য লেফট এট্রিয়াম এর ব্লাড সাপ্লাই আসতেছে হচ্ছে পালমোনারি ভেইন থেকে। তো এখন আমরা মোটামুটি একটা আইডিয়া। ইয়েস, তুমি যদি আমাকে অ্যালাউ করো, আমাদের বাংলা মিডিয়ামের বন্ধু যারা, তাদের জন্য আমি একটু বলে দিতে চাই যে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, অ্যাট্রিয়াম গুলো হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকল গুলো হচ্ছে নিলয়, আমাদের পালমোনারি আর্টারি হচ্ছে ফুসফুসীয় ধমনী, তারপর আর কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাওরটা হচ্ছে মহাধমনী, ভেনা কেভা হচ্ছে মহাশিরা,
এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হচ্ছে নিলয়ের মাঝখানের যে পর্দা, আর ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম হচ্ছে অলিন্দের মাঝখানের পর্দা। তো আশা করি আমাদের বাংলা মিডিয়ামের বন্ধুরা এখন থেকে আরো ভালো বুঝতে পারবে। থ্যাংক ইউ রাফসান। থ্যাংক ইউ প্রকৃতি। সো বেসিক্যালি আমরা এখন এই হার্টের স্ট্রাকচার নিয়ে একটা রিক্যাপ হলো, আমাদের একটা রিভিশন হলো। তো এখন আমরা কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। তো আমাদের ফার্স্ট স্টেটমেন্টটা আমরা খেয়াল করি, আমরা আগে কোয়েশ্চেনটা পড়ে দেখি। তো ইন টাইপ 1 দ্য ব্লাড ভলিউম গোয়িং টু দ্য লাংস ইজ লোয়ার দ্যান নর্মাল, অর্থাৎ এই হার্ট ডিফেক্টের কারণে আমাদের লাংসে যে ব্লাড সাপ্লাইটা যাচ্ছে এটা হচ্ছে নর্মালের ক্ষেত্রে আরো কম। তো আমরা হচ্ছে প্রথমে এই ডায়াগ্রাম, এই কোয়েশ্চেনের মূল পার্টটাই হচ্ছে ডায়াগ্রামকে অ্যাসেস করা, এটাকে বায়োলজিক্যালি বিশ্লেষণ করা। তো এখন বেসিক্যালি আমরা এই দুটো ডায়াগ্রামের মধ্যে তফাৎ দেখতে পাচ্ছি যে আমরা যে পালমোনারি আর্টারি ডায়াগ্রামটা দেখলাম, এই দুটোর মধ্যে নর্মাল হার্টে হচ্ছে আরো মোটা পালমোনারি আর্টারিটা, আর টাইপ 1 হার্ট ডিফেক্টে হচ্ছে এই পালমোনারি আর্টারিটা আরো অনেক চিকন। তো এখন এর ফলে কি হতে পারে আমরা একটু ভেবে দেখি। যেহেতু আমাদের পালমোনারি আর্টারিটা আরো অনেক চিকন টাইপ 1-এ, তো তার কারণে দেখা যাচ্ছে যে যখন আমাদের হার্টটা কন্ট্রাক্ট করছে, অর্থাৎ আমাদের হার্টটা যখন ব্লাডটা সাপ্লাই করতে যাচ্ছে আর্টারি গুলাতে, তখন আমাদের পালমোনারি আর্টারিতে ব্লাড সাপ্লাইটা খুবই সীমিত হয়ে যাচ্ছে। নর্মাল সিনারিওর ক্ষেত্রে আমাদের খুব সীমিত রক্তই আসলে আমাদের পালমোনারি আর্টারিতে যাচ্ছে। এখন আমাদের পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের ফুসফুস, আমাদের লাংসে সাপ্লাই দিচ্ছে আমাদের ব্লাড। সুতরাং পালমোনারি আর্টারি আরো চিকন হলে লাংসে আরো কম রক্ত যাবে। সুতরাং আমরা এটাকে বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি যে এই স্টেটমেন্টটা হচ্ছে সত্যি, অর্থাৎ ট্রু। আচ্ছা, তো আমরা এখন পরবর্তী কোয়েশ্চেনে যাই। লেটস রিড দ্য কোয়েশ্চেন अगेन। In type 2, the stroke volume of the left ventricle is increased. আচ্ছা, তো আমরা আবার এই কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করি। তো অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে স্ট্রোক ভলিউমটা আসলে কি। তো আমাদের কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট টার্মিনোলজি মনে রাখতে হবে, স্পেশালি হার্টের ক্ষেত্রে কয়েকটা স্পেশাল কোয়ান্টিটি আর টার্মস আছে। তো স্ট্রোক ভলিউমের ডেফিনেশনটা আমরা একটু দেখে নেই। তো স্ট্রোক ভলিউম হচ্ছে দ্য ভলিউম অফ ব্লাড pumped by the left ventricle in a single contraction, অর্থাৎ আমাদের যে লেফট ভেন্ট্রিকলটা আছে, আমাদের লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে তখন আমাদের লেফট ভেন্ট্রিকল তো আমাদের বডিকে ব্লাড সাপ্লাই করবে থ্রু দ্য এয়ারটা, তাই না? তো যখন আমাদের লেফট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করলো, যে ভলিউম অফ ব্লাড, যেটা যত ভলিউম সাপ্লাই হলো ওটাকেই আমরা স্ট্রোক ভলিউম নামে চিনি হয়। তো তো আমরা নতুন করে আবার এই কোশ্চেনটা, জি আমি একটু বলি, আমি আমার মতো করে বলি, তুমি একটু দেখো তো আমি বুঝেছি কিনা। তুমি যেটা বললে আমাদের লেফট ভেন্ট্রিকল, তার মানে বাম নিলয় একবার সংকুচিত হলে, একবার কন্ট্রাক্টেড হলে যতটুকু রক্ত আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে, ফ্লোড হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে স্ট্রোক ভলিউম, তাই কি? ঠিক বলেছো। সো এখন আমরা বেসিক্যালি এখন সিনারিওটা এখন আমরা বোঝার চেষ্টা করি। তো আমরা যদি এই ডায়াগ্রামটা খুব খেয়াল করে দেখি তখন আমরা নোটিস করব যে আমাদের এই তফাৎটা আছে যে ইন্টার এট্রিয়াল সেপ্টাম, মানে দুইটা অলিন্দের মধ্যে যে পর্দা, এখানে একটা ফাঁকা আছে, অর্থাৎ একটা গর্ত আছে টাইপ 2 ডিফেক্টে। তো এর কারণে আসলে কি সমস্যা হতে পারে আমরা একটু ভেবে দেখি। তো এখন আমি হার্টের স্ট্রাকচারের ব্যাপারে আরেকটু ইনডেপথ একটা ফ্যাক্ট আমি জানাতে চাই। তো বেসিক্যালি আমাদের হার্টের তো দুটা ভাগ আছে, রাইট সাইড আর লেফট সাইড। তো আমাদের রাইট সাইডের কাজ হচ্ছে শরীর থেকে রক্ত নিয়ে ওটা লাংসের কাছে সাপ্লাই দেওয়া, আর আমাদের লেফট সাইডের কাজ হচ্ছে লাংস থেকে রক্ত নিয়ে ওটা পুরো শরীরকে সাপ্লাই দেওয়া। তো আমরা যদি হার্টের পজিশনটা মনে করি, তো
হার্টটা হচ্ছে লাংসের অতি কাছে, আর বেশি দূরে যেতে হয় না, আর সার্কিটটা হচ্ছে খুবই শর্ট। তো সুতরাং আমাদের রাইট সাইডে আসলে প্রেসার জেনারেশনটা খুবই কম হতে হয়। আর সেই তুলনায় লেফট সাইড আমাদের পুরো শরীরকে সাপ্লাই দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের রক্তকে আরো অনেক বেশি প্রেসার, আমাদের লেফট সাইডকে আরো অনেক বেশি প্রেসার জেনারেট করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের লেফট সাইডের মাসলটা একটু নোটিস করা যাচ্ছে যে লেফট সাইডের মাসল টিস্যুটা অনেকটা মোটা রাইট সাইডের চেয়ে। এর কারণে দেখা যাচ্ছে যে লেফট সাইড অফ দ্য হার্ট এর ব্লাড প্রেশারটা রাইট সাইডের চেয়ে একটু বেশি হয়। তো আমরা যদি প্রেশার নিয়ে একটা আইডিয়া থাকে আমাদের ফিজিক্স থেকেই আমরা যদি ধরি, তাহলে ফ্লুইড হচ্ছে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে একটা ডিরেকশনাল ফ্লো হয়, অর্থাৎ হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকেই যেতে চায়। তো এখন আমি যেহেতু বলেছি যে আমাদের বাম দিকে হচ্ছে বেশি প্রেশার আর আমাদের ডান দিকে হচ্ছে কম প্রেশার, তো এই ফাঁকা জায়গাটার কারণে আমাদের হার্টের বাম দিক থেকে আমাদের ডান দিকে রক্তের ফ্লো হবে। তো এর কারণে যা হবে আর কি, যখন আমাদের লেফট এট্রিয়ামটা আমাদের লেফট ভেন্ট্রিকলকে রক্ত সাপ্লাই দিবে, তখন ওটা সীমিত হবে, কারণ লেফট ভেন্ট্রিকল থেকে কিছু রক্ত এদিকে যাচ্ছে আর কিছু রক্ত এই ভেন্ট্রিকলে যাচ্ছে। তো কিন্তু এই ক্ষেত্রে পুরোটাই লেফট ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, তো এই ক্ষেত্রে ভেন্ট্রিকলের ব্লাড ভলিউমটা অনেকটা কমে যায়। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এওরটাতেও ব্লাড ফ্লোটা অনেকটা কমে যাবে, যার কারণে আমাদের স্ট্রোক ভলিউম বা যত দ্য ম্যাক্সিমাম আউটপুট অফ আওয়ার ভেন্ট্রিকল, মানে কতটুকু রক্ত বের হতে পারছে আমাদের ভেন্ট্রিকল থেকে, এটা আসলে কমে যাচ্ছে, কিন্তু আমাদের স্টেটমেন্ট বলছে যে এটা বেড়ে গেল। তো এটা একটা কন্ট্রাডিকশন হলো, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের স্টেটমেন্ট বি হচ্ছে ফলস। তো এই ব্যাপারটা বোঝা একটু চিন্তা ভাবনার ব্যাপার, একটু ভেবে শুনে এটাকে একটু অ্যানালাইজ করতে হবে। সো লেটস গো টু স্টেটমেন্ট সি। আমি কোয়েশ্চেনটা পড়ে আমি আবার বুঝাচ্ছি। তো ইন টাইপ 3 the systolic blood pressure at the arms is higher than that in the normal type. তো বেসিক্যালি আমরা আগে বোঝার চেষ্টা করি সিস্টোলিক ব্লাড প্রেশারটা মানে কি। তো সিস্টোলিক ব্লাড প্রেশারের ডেফিনিশন আমরা বলতে পারি হচ্ছে ম্যাক্সিমাম ব্লাড প্রেশার ইন আর্টারিজ ডিউরিং ওয়ান হার্টবিট। তো আমি এটা একটু বুঝিয়ে বলি। যখন আমাদের হার্টবিটটা হয়, আমাদের ব্লাডের মধ্যে যে রক্তের চলাচল, এর মধ্যে প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। যখন আমার হার্টটা কন্ট্রাক্ট করে তখন প্রেশারটা বেড়ে যায়, আবার যখন আমাদের হার্টের মাসল গুলো আবার রিল্যাক্স করে তখন আমাদের ব্লাড প্রেশারটা কমে যায়। তো এর কারণে আমাদের ব্লাড প্রেশারে একটা ফ্লাকচুয়েশন হয়, রেগুলার ফ্লাকচুয়েশন হয়। এখন অনেকেরই ব্লাড প্রেশারে যে হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার এমন ধরনের পেশেন্টদের সাথে যদি কারোর ইন্টারাকশন থাকে, তখন যখন আমরা ব্লাড প্রেশার মেজার করি, আমরা ব্লাড প্রেশারকে দুটো ভ্যালু দিয়ে আমরা বলি না, যে যেমন 120, 80। তো তো আমরা যে এই দুটো ভ্যালু বলি, তো এটা আসলে মানে কি? তো 120টা যেটা আমরা বলছি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রক্তের সর্বোচ্চ ব্লাড প্রেশারটা আর আর্টারির মধ্যে, আর যে 80টা আমরা যেমন বলছি, ওটা হচ্ছে আমাদের মিনিমাম ব্লাড প্রেশারটা। তো আমাদের এই ম্যাক্সিমাম যেটা আমরা ভ্যালুটা বলি, ওটাকেই আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার হিসেবেই চিনি। তো আমরা বেসিক্যালি আবার এই কোয়েশ্চেনটা অন্যভাবে এখন দেখার চেষ্টা করি। তো সিস্টোলিক ব্লাড প্রেশার দ্য আর্মস ইজ হায়ার দেন ইন দ্য নর্মাল টাইপ, অর্থাৎ এই ব্লাড ডিফেক্টের, এই হার্ট ডিফেক্টের কারণে আমাদের আর্মের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, আমাদের ম্যাক্সিমাম ব্লাড প্রেশারটা বেড়ে যাবে আর্মের মধ্যে। তো এই ব্যাপারটা একটু বেশ জটিল ভাবেই আমাদের চিন্তা করতে হবে। তো এই দুটো ডায়াগ্রামের মধ্যে আসলে তফাৎটা কি? তো আমরা দেখতে পাচ্ছি যে এওরটার এই অংশটা হার্ট ডিফেক্টের কারণে এই জায়গাটা চিকন হয়ে গেছে। তো আমরা যদি হার্টের স্ট্রাকচারটা আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি, অথবা আমরা যদি এওরটার স্ট্রাকচারের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করি, তো এওরটার যে উপরের অংশ, এটা হচ্ছে শরীরের
উপরাংশকে রক্তের সাপ্লাই দেয়, আর এই অংশটি আমাদের শরীরের নিচের দিকে চলে গিয়েছে, এটা হচ্ছে আমাদের শরীরের নিচের অংশগুলোকে ব্লাড সাপ্লাই দেয়। তো এখন এর ফলে আসলে কি হবে যদি আমাদের এই অংশটা নিচু চিকন হয়ে যায়? এখন আমাদের এই অংশটা চিকন হয়ে গেছে দেখে আমাদের নিচের শরীরের দিকে রক্তের চলাচলটা অনেকটাই কমে যাবে, অর্থাৎ আমাদের পা অথবা আমাদের পেট এসব জায়গাতে অথবা আমাদের কিডনি এসব জায়গাগুলোতে আমাদের রক্তের চলাচল অনেকটাই কমে যাবে। এর কারণে দেখা যাবে যে আমাদের যেহেতু ব্লাড ফ্লোটা কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি, তো এদিকে যদি কম যায় তাহলে উপরের শরীরের দিকে ব্লাডের চলাচলটা বেড়ে যাবে, অর্থাৎ আরো বেশি রক্ত উপরের দিকে যাবে। এর উপরের মধ্যে আমাদের মাথা আছে, আমাদের হাত আছে, আমাদের গলা আছে, তো এসব জায়গাগুলোতে রক্তের চলাচল বেড়ে যাবে। তো হাতের দিকে যদি আমাদের রক্তের চলাচল বেড়ে যায় তাহলে আমাদের ব্লাড প্রেশারটাও ওদিকে অনেকটা বেড়ে যাবে। সুতরাং আমরা এই কোয়েশ্চেনের সাথে আমাদের যে অ্যানালিসিস বা আমাদের বিশ্লেষণ এটা মিলে গেছে, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। তো এটাও একটু বেশ জটিল ভাবেই চিন্তা করার কোয়েশ্চেন, আগেরটার চেয়েও একটু বেশি জটিল, কিন্তু আমরা যদি এভাবে একটু চিন্তা করি তাহলে আমরা আশা করি এটা সলভ করতে পারবো। তো শেষের পার্টটাতে আমরা আসি। কোয়েশ্চেন ডি, ইন টাইপ 4 the pulmonary blood pressure is increased, অর্থাৎ এই হার্ট ডিফেক্টের কারণে আমাদের পালমোনারি ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এখন পালমোনারি ব্লাড প্রেশার মানে হচ্ছে আমাদের পালমোনারি যে সিস্টেম, অর্থাৎ আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি আর্টারি শুরু হয়েছে, এখান থেকে গিয়ে লাংস পর্যন্ত গিয়ে লাংস থেকে আবার ফেরত এসে পালমোনারি ভেইন, এটাকে আমরা পালমোনারি সার্কুলেশন বলি বা পালমোনারি সার্কিট বলি, এই সার্কিটটার প্রেসারটা বেড়ে গিয়েছে, এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্টটা বলছে। তো এখন আমরা আমি যদি পালমোনারি সার্কিটটাকে একটু আমার মতো করে বলি, তুমি একটু দেখো আমি ঠিক বলছি কিনা। তুমি বললে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, তার মানে ডান অলিন্দ থেকে ফুসফুসীয় ধমনী শুরু হয়ে ফুসফুসে নিয়ে যাচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সেখান থেকে পালমোনারি ভেইন অর্থাৎ ফুসফুসীয় শিরা রক্ত ফেরত নিয়ে আসছে আমাদের কোথায়, বাম অলিন্দে মানে রাইট অ্যাট্রিয়ামে, এবং রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে অক্সিজেন যুক্ত রক্ত। এটাই তো পালমোনারি সার্কুলেশন বা ফুসফুসীয় সংবহন, তাই তো? ইয়েস প্রকৃতি আপু, থ্যাংক ইউ। এটা আর একটু ইন ডেপথ বোঝানোর জন্য তোমাকে ধন্যবাদ। তো এখন আমরা আবার ডায়াগ্রামের দিকে ফেরত আসি। আমরা এই দুটো কেসের মধ্যে কি তফাৎ খুঁজে বের করতে পারি? তো দেখা যাচ্ছে যে নর্মাল কেসে এওটা আর পালমোনারি আর্টারির মধ্যে কোনো কানেকশন নেই, অর্থাৎ আমাদের সিস্টেমিক সার্কুলেশন, অর্থাৎ আমি যে পালমোনারি সার্কুলেশনটা বললাম এটা হচ্ছে লাংস এর সাথে ফুসফুসের সাথে কানেকশন, আর আমাদের সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে আমাদের পুরো শরীরের মধ্যে রক্তের চলাচলের সিস্টেম, অর্থাৎ আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টা দিয়ে আমাদের পুরো শরীরে গিয়ে আবার ভিনা কাভা দিয়ে আবার আমাদের রাইট এট্রিয়ামে ফেরত আসা, এটাকে আমরা সিস্টেমিক সার্কুলেশন বলি। তো আমাদের পালমোনারি সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশনের কাজও আলাদা, সুতরাং এগুলো টোটালি সেপারেট হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ডিফেক্টের কারণে আমাদের এওর্টা আর পালমোনারি আর্টারির মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছে, সুতরাং এগুলো আর সেপারেট নেই, এগুলো যুক্ত হয়ে গেছে। তো এর কারণে কি সমস্যা হতে পারে? তো আমি অলরেডি এক্সপ্লেইন করেছিলাম স্টেটমেন্ট বি তে যে আমাদের বাম সাইডের প্রেসার জেনারেশন কিন্তু আমাদের রাইট সাইডের চেয়ে আরো অনেক বেশি হয়। সুতরাং আমরা যখন ব্লাডটা পাম্প আউট করছি আমাদের হার্ট থেকে, তখন আমাদের এওরটাতে আমাদের ব্লাড প্রেশারটা কিন্তু আরো অনেক বেশি পালমোনারি আর্টারির চেয়ে, কারণ আমাদের লেফট ভেন্ট্রিকলের মাসলের লেয়ারটাও বেশি, সুতরাং আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারছে। এর কারণে এই প্রেশার এর একটা ডিফারেন্স হচ্ছে, এওরটা থেকে পালমোনারি আর্টারিতে একটা রক্তের চলাচল হচ্ছে এই হাই প্রেশার টু লো প্রেশার,
এর কারণে দেখা যাচ্ছে যে আমাদের পালমোনারি সিস্টেমের মধ্যে, আমাদের পালমোনারি সার্কিটের মধ্যে অতিরিক্ত রক্তের চলাচল হচ্ছে, অর্থাৎ আমাদের পালমোনারি ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে। আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, এই মানে হচ্ছে এর কারণে আমরা বলতে পারি যে আমাদের এই স্টেটমেন্টটার সাথে একটা মিল হয়েছে আমাদের ডিডাকশনের সাথে। সুতরাং আমরা বলতে পারি যে আমরা এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। তো এটা হচ্ছে একটা সিম্পল একটা আইবিওর কোয়েশ্চেন ছিল। এর চেয়েও আরো অনেক কঠিন কঠিন আইবিওর কোয়েশ্চেন থাকে, কিন্তু এই কোয়েশ্চেনের মাধ্যমে আমি একটা ইন্ট্রোডাকশন দিতে চাচ্ছিলাম আইবিও ওয়ার্ল্ড এর সাথে, কিভাবে আমরা চিন্তা করতে পারি, কি কি কন্টেন্ট আমাদের মনে রাখতে হবে, এটার একটা আইডিয়া দিতে চাচ্ছিলাম। আমরা কিভাবে চিন্তা করব, কি কি বিবেচনায় নিব, কিভাবে অ্যানালাইজ করব, এগুলোর একটা স্কিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা এই কোয়েশ্চেন গুলো সলভ করতে যাব। কিন্তু এই সলভ করার ক্ষেত্রে শুধু স্কিলই জরুরি না, আমাদের নলেজেরও অনেক প্রয়োজন আছে। সুতরাং আমি তোমাদেরকে কয়েকটা রিডিং ম্যাটেরিয়াল সাজেস্ট করব, যেটা হচ্ছে অ্যানিমাল বায়োলজির ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই ক্যাম্বেল বায়োলজি হচ্ছে আমি প্রথমে বলবো। এটা হচ্ছে অ্যানিমাল বায়োলজি শুধু না, ক্যাম্বেল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে যে এটা একটা অলরাউন্ডেড একটা নলেজ দিবে, বায়োলজিক্যাল নলেজ দিবে। অ্যানিমাল হোক, মাইক্রোবায়োলজি হোক, প্ল্যান্টস হোক, ইকোলজি হোক, প্রত্যেক জেনেটিক্স হোক, সবকিছুরই একটা কভারিং হয় ক্যাম্বেল বায়োলজিতে। এই জন্য এটা হচ্ছে একটা মাস্ট রিড আমি বলবো, যদি তুমি বায়োলজি অলিম্পিয়াডে সাকসেসফুল হতে চাও। তার সাথে ভ্যান্ডার্স হিউম্যান ফিজিওলজি, এই বইটাও আমি সাজেস্ট করবো। হচ্ছে এটা হচ্ছে ফোকাস করে হচ্ছে হিউম্যান বায়োলজির উপর, হিউম্যান ফিজিওলজি, হিউম্যান স্ট্রাকচারস, হিউম্যান অর্গান অপারেশন, বিভিন্ন এটা নিয়েই ফোকাস আছে বেশি। তো যদি তোমার মনে হয় যে হিউম্যান বডির উপর তোমার ফোকাসটা, নলেজের গ্যাপটা কমাতে হবে বা আরো বেশি বৃদ্ধি করতে হবে তোমার নলেজ, তুমি এই বইটা পড়তে পারো। তার সাথে আরো দুটো বই রেকমেন্ড করবো, হচ্ছে বায়োলজি অফ অ্যানিমালস আর অ্যানিমাল ফিজিওলজি। এই দুটো বই হচ্ছে পুরোপুরি অ্যানিমাল বায়োলজি গিয়ার্ড বুক। তো আমি হচ্ছে এই দুটো রেকমেন্ড করব অ্যানিমাল বায়োলজি পড়ার জন্য। তো আমি হচ্ছে তোমাদেরকে কিছুটা টাইম দিব এই স্লাইডে, তোমরা যেন এই রিসোর্সেস গুলা চেলে তোমরা লিখে নিতে পারো বা কপি করে নিতে পারো, যেন তোমরা তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য। সো এখন আমি হচ্ছে কিছু কোয়েশ্চেনস এন্ড আনসার্স আমি নিব। তো তোমরা চাইলে তোমাদের কমেন্টস বক্সে তোমরা হচ্ছে যে কোনো কোয়েশ্চেনস করতে পারো। তো আমি হচ্ছে এগুলো আনসার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাফসান ফর দ্য ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। আমি আসলে জানি না কারো কোনো প্রশ্ন থাকবে কিনা, কারণ তুমি যতটা ডিটেইলে যত সুন্দরভাবে প্রেজেন্ট করেছো, আমার মনে হয় না কারোর এখনো প্রশ্ন করার কিছু বাকি থাকতে পারে। কিন্তু তুমি কি আমাকে ঠিক করে শুনতে পাচ্ছ? একটু বলো। হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ রাফসান। তো তোমাকে আবারও থ্যাংক ইউ তোমার প্রেজেন্টেশনের জন্য। এবং আমরা কমেন্ট বক্সে যে প্রশ্নটা মনে হয় সবচেয়ে বেশি পাচ্ছি, সেটা ঠিক তোমার প্রবলেম সংক্রান্ত না, কিন্তু ওভারঅল অলিম্পিয়াড প্রিপারেশন সংক্রান্ত। সেটা একটু তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই। অনেকেই জিজ্ঞেস করছে যে তুমি যে রিসোর্সগুলি দিলে খুবই অসাধারণ এবং আশা করি সবাই সেগুলো নোট করবে, কিন্তু অনেকেই জিজ্ঞেস করছে রিজিয়নাল রাউন্ড, ন্যাশনাল রাউন্ড, এগুলির জন্য অ্যাকচুয়ালি রাউন্ড বেসিসে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। যেমন একটা কোশ্চেন আমরা খুবই পাচ্ছি, রিজিয়নাল রাউন্ডের জন্য কি টেক্সট বুক পড়াটা, পাঠ্য বই পড়াটাই যথেষ্ট? তোমার কি মনে হয়? আমার ক্ষেত্রে আমি বলবো যে পাঠ্য বই পড়াটা যথেষ্ট নয়, তোমাদের রিসোর্সটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আমি হচ্ছে খুব ব্ল্যান্ডলি বলবো, এটা হচ্ছে একটা এগিয়ে যাওয়ার ব্যাপার, একটা কম্পিটিশনের ব্যাপার। তো সবচেয়ে ভালো হচ্ছে তুমি যত এগিয়ে যেতে পারবা, যত বেশি প্র্যাকটিস করতে পারবা, তোমার নলেজের ভান্ডার যত বেশি বাড়াতে পারো ততই ভালো। আর রিজনাল রাউন্ডে কিন্তু শুধু পাঠ্য বই থেকে কোয়েশ্চেন আসবে এমন কোনো কথা নেই। বাহির থেকে কোয়েশ্চেন আসবে, এমন কোনো কোয়েশ্চেন আসতে পারে যেটা হচ্ছে তুমি এখনো তোমার সিলেবাসে হয়তো কভার করনি।
বা এখনো তুমি হয়তো জানতে পারোনি, শিখতে পারোনি স্কুলে, কিন্তু তুমি নিজে নিজে সেলফ স্টাডির মাধ্যমে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবা। তোমাদের নিজের প্রিপারেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর স্পেশালি তোমরা যদি রিজিওনাল থেকে ন্যাশনালে ওঠার তোমাদের যদি একটা ইচ্ছা শক্তি থাকে বা একটা ডিটারমিনেশন থাকে, অবশ্যই অবশ্যই স্পেশালি টু গো টু দ্য ন্যাশনাল রাউন্ড, তোমাদের কিন্তু নলেজের ভান্ডারটা অনেক বৃদ্ধি করতে হবে। তো অবশ্যই তোমরা এক্সটার্নাল রিসোর্সের দিকে চোখ দিবে। আমার বইগুলো দেখতে পারো, এক্সটার্নাল আরো অনেক অনেক বই আছে, বইয়ের কোনো অভাব নেই। তোমরা যেটা ইচ্ছা সেটার দিকে হাত বাড়িয়ে দাও, যেখান থেকেই পারো তোমরা নলেজ গেইন করো, কারণ সবকিছুই তোমার অ্যাডভান্টেজের দিকেই আসবে। থ্যাংক ইউ সো মাচ রাফসান। এখানে আমি একটু মেনশন করে রাখি, আমাদের রাফসান যে সমস্ত বই মেনশন করলো এবং আরো যে যে বই দেখতে বললো, রাফসান যেহেতু বললো বইয়ের কোনো অভাব নেই, আমাদের বিডিবিও ওয়েবসাইট কিন্তু বইয়ের একটা ভালো উৎস। তোমরা bdbo.org তে যদি চলে যাও, সেখানে কিন্তু কিছু বইয়ের রেফারেন্স এবং বই ডাউনলোড করারও কিছু উপায় আমরা বলে দিচ্ছি। তো সেই জায়গাটা তোমরা একটু চেক করে দেখতে পারো। আরেকটা প্রশ্ন রাফসান, এটা কেউ করেনি, এটা আমার প্রশ্ন। তো তুমি যে প্রবলেমটা আমাদেরকে সলভ করে দেখালে, আমরা দেখতে পারলাম যে হার্টের বেসিক্স জানার পরেও, হার্টের কোথায় কি আছে সেটা জানার পরেও অনেক অনেক চিন্তা করে, অনেক বিশ্লেষণ করে, নিজের চিন্তা শক্তিটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হলো। মানে তুমি আমাদেরকে প্রবলেমটা সলভ করে দেখালে। সো হার্টের কোথায় কি আছে এটা জানাই শুধু যথেষ্ট হয়নি, আমাদেরকে চিন্তাও করতে হয়েছে। তাহলে তুমি একটু আমাকে বলো, আমরা যখন বায়োলজি অলিম্পিয়াডের প্রিপারেশন নিচ্ছি, আমার মধ্যে অনেকেরই ধারণা আছে বায়োলজি একটা মুখস্থ নির্ভর বিষয়। তো বায়োলজি অলিম্পিয়াডের প্রিপারেশনে মুখস্থ করাটা কি আসলে খুব একটা কাজে লাগবে, নাকি আমাদের অন্য কোনো দিকে বেশি এমফাসিস, বেশি গুরুত্ব দিতে হবে? তো এটা হচ্ছে অবশ্যই এক সাইডের ব্যাপার না। শুধু মুখস্থ দিয়েও হবে না, আবার অ্যানালিসিস শক্তি যে খুব বেশি থাকলেও যে তোমার লাভ আছে এমনও নেই। আমি আমার পার্সোনাল কেস থেকে বলবো, আমার কিন্তু মুখস্থের এবিলিটি খুবই কম, আমি খুবই কম মুখস্থ করতে পারি, কিন্তু আমার বোঝার শক্তিটা হচ্ছে কম্পারেটিভলি আমার মুখস্থর চেয়ে আরো বেশি ভালো। তো এখন আমি কিন্তু বলবো যে মুখস্থ করাটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, যে তোমার যদি নলেজটাই না থাকে তাহলে কিন্তু তুমি এই কোয়েশ্চেন গুলো অ্যাড্রেস করতে পারবে না। যেমন আমি যে কোয়েশ্চেনের স্যাম্পলটা দেখিয়েছিলাম, এখানে যেমন কয়েকটা টার্মিনোলজি ছিল: সিস্টেমিক ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার, তারপর পালমোনারি সার্কিট, তারপর হচ্ছে স্ট্রোক ভলিউম। আমরা যদি এরকম কি কি টার্মস আমরা যদি মনে না রাখতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা অনেকটাই পিছিয়ে যাব। তো অনেকটাই ইম্পর্টেন্ট হচ্ছে নলেজটাকে বিল্ড আপ করা, কিন্তু তার সাথে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি বিল্ডিংটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এখন কিভাবে আমরা স্ট্র্যাটেজি বিল্ডিং করব, এটা হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিস। নলেজ আমরা পাবো বই থেকে, কিন্তু প্র্যাকটিস আমরা পাবো কোয়েশ্চেন্স থেকে, কোয়েশ্চেন পেপার সলভ করা থেকে। তো কোয়েশ্চেনের বিভিন্ন জায়গা আছে, যেমন যেসব টেক্সট বই তোমরা পড়তে পারো, তোমাদের স্কুলের টেক্সট বই হোক বা এক্সটার্নাল যে সব বইয়ের রিসোর্স দিয়েছি এগুলোর কথা বলি। তো এগুলোতেও যেমন প্রত্যেক চ্যাপ্টারের শেষে যে একটা কোয়েশ্চেন্স থাকে, এগুলো সলভ করে দেখতে পারো। তার সাথে আইবিওরও যে বই আছে ওইটাতেও কিন্তু আইবিওর যে কোয়েশ্চেন্স আছে, প্রত্যেক ইয়ারের কিন্তু কোয়েশ্চেন পেপার রিলিজ করা হয়। তো তার সাথে আনসার্স গুলো বেশিরভাগ সময় থাকে। তো তোমরা চাইলে ওগুলা স্ক্রিন থ্রু করতে পারো। আমার ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি কি ছিল, আমি কিন্তু আসলে সলভ করতাম না আগে। আমি আগে খালি কোয়েশ্চেন দেখতাম আর আনসারটা দেখতাম। আমি নিজে চেষ্টা করে দেখতাম না, প্রথমবারে আমি কিন্তু নিজে চেষ্টা করে দেখতাম না। আমি হচ্ছে আনসার গুলো দেখতাম আর আমি বোঝার চেষ্টা করতাম কেন এটা সঠিক, কেন এটা ভুল। তারপরে আমি আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এরকম করে স্ট্র্যাটেজি বিল্ডিং সম্ভব হবে।
থ্যাংক ইউ সো মাচ রাফসান। তো আমার মনে হয় তুমি যেটা বললে যে মুখস্থ করতে হবে কেন, নলেজটা নেওয়ার জন্য। আমি যদি নাই জানি হার্টের কোথায় কি আছে, পালমোনারি সার্কিট কি জিনিস, তাহলে আমি প্রবলেম সলভ করতে পারবো না। কিন্তু নলেজটা নেয়ার পরেও নিজের বুদ্ধি, নিজের অ্যানালাইসিসও কাজে লাগাতে হবে। সেভাবেই হচ্ছে প্রবলেম সলভিং শিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা কমেন্টে একটা খুব সুন্দর প্রশ্ন পেয়েছি, সেটা একটু তোমাকে করতে চাই। তোমার পক্ষে কি টাইপ 4 ডিফেক্ট যেটা ছিল তোমার ডি নাম্বার স্টেটমেন্ট, সেই স্লাইডে একটু ফেরত যাওয়া সম্ভব? হ্যাঁ, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। ওকে, তাহলে তুমি একটু যাও, আমি কোশ্চেনটা বলি। টাইপ 4 ডিফেক্টে হচ্ছে আমরা দেখেছিলাম এওরটা সম্ভবত রাইট অ্যাট্রিয়ামের সাথে কানেক্ট হয়ে গিয়েছে, তাই না? নাকি? এওটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারির সাথে কানেক্ট হয়ে আচ্ছা, গিয়েছে। ঠিক আছে। তো আচ্ছা, একজন জানতে চাইছে, আমাদের একজন ফ্রেন্ড, যে এওরটা যদি লেফট অ্যাট্রিয়ার সাথে কানেক্টেড হয়ে যায়, মানে এওরটার লেফট অ্যাট্রিয়ার মধ্যকার যদি হচ্ছে কোনো ব্যারিয়ার না থাকে, সেক্ষেত্রে কি হবে? এটা কি সম্ভব কিনা? অ্যাওর্টা আর লেফট অ্যাট্রিয়ার কি কানেক্ট হওয়া সম্ভব কিনা? যদি হয় সেক্ষেত্রে কি হতে পারে? আম এওরটা আর লেফট এট্রিয়াম, তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটা ব্লাড, এওরটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল, আর আমাদের এট্রিয়াম হচ্ছে একটা চেম্বার, বলতে গেলে এক ধরনের ঘর আর কি। তো এখন সাধারণত আমরা দেখি না যে একটা ব্লাড ভেসেলের সাথে একটা এট্রিয়ামের একটা কানেকশন হলো, কিন্তু লেফট এট্রিয়ামের কথা যদি আমরা হাইপোথেটিক্যালি যদি আমরা ধরি যে আমাদের এওরটার সাথে লেফট এট্রিয়ামের একটা কানেকশন আছে, তো কি হতে পারে আমি একটা আইডিয়া দিতে পারি। তো লেফট, আমরা এই জিনিসটা খেয়াল করে দেখি যে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের মাসলের লেয়ারটা কিন্তু আরো অনেক মোটা আমাদের এট্রিয়ামের চেয়ে। সুতরাং আমাদের যে ভেন্ট্রিকল, এটার কিন্তু প্রেসার জেনারেশনটা কিন্তু আরো বেশি আমাদের এট্রিয়ামের চেয়ে। সুতরাং যখন আমাদের মাসল গুলো আসলে কন্ট্রাক্ট করবে, তখন দেখা যাবে কি যে আমাদের ভেন্ট্রিকলটা আরো বেশি প্রেসারে দিয়ে এটা এরোটাতে সাপ্লাই দিবে। তো এই দুটার মধ্যে যদি একটা কানেকশন থাকে, দেখা যাবে যে এই প্রেসারটা এই প্রেসারের চেয়ে আরো অনেক বেশি হবে। সুতরাং এটা দেখা যাবে যে এরোটা থেকে একটা লেফট এট্রিয়ামের একটা ব্লাড ফ্লো হবে। কিন্তু এটা আমি অনেক সিম্পলিফাই করে বলেছি এই কারণে যে হার্টের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, দ্য কার্ডিয়াক সাইকেল। এটা হচ্ছে আমাদের হার্ট কিন্তু একবারে পুরোটা বিট করে না, এটার একটা 3 স্টেপ সাইকেল আছে। প্রথমে আমাদের এট্রিয়াম অর্থাৎ আমাদের অলিন্দ গুলো কন্ট্রাক্ট করে, দুটো অলিন্দ একসাথে কন্ট্রাক্ট করে, তারপর আমাদের ভেন্ট্রিকল দুটো একসাথে কন্ট্রাক্ট করে, তারপর আমাদের সব মাসল একসাথে পুরো সবগুলো রিল্যাক্স হয়ে যায়, তারপর এই সাইকেলটা খালি রিপিট হতে থাকে। তো এর কারণে আসলে দেখা যায় যে আমাদের ব্লাড প্রেশার যে ডাইনামিকটা হবে, দ্য ডাইনামিক্স অফ দি সিস্টেম, এটা আসলে অনেকটাই কমপ্লিকেটেড হয়ে যাবে। এমনটাও হতে পারে যে যখন আমাদের এট্রিয়াম গুলো কন্ট্রাক্ট করছে, দেখা যেতে পারে যে টেম্পোরারি একটা এট্রিয়াম থেকে এয়ারটা সাপ্লাই যেতে পারে, তারপর আবার যখন ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হলো তখন আবার এয়ারটা থেকে উল্টো দিকে যেতে পারে। তো এটা আসলে অনেক জটিল একটা ব্যাপার, এটা সহজে অ্যানালাইজ করা যায় না, কিন্তু আমার সিম্পলিফিকেশনটা বেশিরভাগ কেসেই এটা আই গেস এলিজিবল বলা যায়। তো থ্যাংক ইউ ফর দিস ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এটা বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল। এরকম ভাবে বিভিন্ন ধরনের সিনারিও বা সিন বা বিভিন্ন কোয়েশ্চেন্স নিজে নিজে অ্যারাইজ করা আর ওগুলো নিজে নিজে সলিউশন চিন্তা করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্কিল। থ্যাংক ইউ সো মাচ রাফসান। আমরা আরেকটা প্রশ্ন পাচ্ছি, সেটা নেওয়ার আগে আমি একটু বলে দিই যে আমি উল্লেখ করে দিচ্ছি যে এই ভিডিওগুলো অচিরেই আমরা একটি ইউটিউব প্লেস মানে আপলোড করতে যাচ্ছি। তো তোমরা বন্ধুরা যারা কানেকশন প্রবলেমের কারণে বা যে কোনো কারণে হচ্ছে যে কোনো অংশ মিস করে যাচ্ছ ভিডিওর, হতাশ হওয়ার কিন্তু কিচ্ছু নেই। আমরা কিন্তু এই ভিডিওগুলো আবার তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, সেখানে রাফসান আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি ব্লাড সার্কুলেশনের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে যে পরপর দুটি হার্টবিটের মাঝখানে, সরি আমি প্রশ্নটা হারিয়ে ফেলেছি, একটু দেখি। আচ্ছা হ্যাঁ, পরপর দুটি হার্টবিটের মাঝখানে রক্তনালীর মধ্যে রক্তচাপ হয়, এই ব্যাপারটা একটু এক্সপ্লেইন করার জন্য। আমার মনে হয় আমাদের এই ফ্রেন্ড হচ্ছে একটু, হ্যাঁ, দুইটা বিটের মাঝখানে কিভাবে ব্লাড প্রেশার ক্রিয়েট হয় সেটা একটু জানতে চাইছে। আচ্ছা আচ্ছা,
তো আমি হচ্ছে অলরেডি আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারের কথা আমি মেনশন করেছিলাম। তো ওটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বেসিক্যালি ব্লাড প্রেশার। আর মিনিমাম থেকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা আসলে হয় হচ্ছে দুটো হার্টবিটের মাঝখানে। তো এটা আসলে কিভাবে হয় এটা আমরা একটু চিন্তা করে দেখি। দুটো হার্টবিটের মাঝখানে কিন্তু আমাদের হার্টটা কিন্তু রিল্যাক্সড আছে। তখন আসলে কি হয়, আম, আমরা যে হার্ট, আমাদের যখন ভেন্ট্রিকল গুলা কন্ট্রাক্ট হলো, আমাদের ব্লাডটা কিন্তু আর্টারিতে চলে গেল, রাইট? তো ওর পর যখন আমাদের ভেন্ট্রিকলটা রিল্যাক্স হয়ে গেল, তখন আমাদের ব্লাডটা কিন্তু ফেরত আসতে চায়, কিন্তু আমাদের আর্টারি মাথায় একটা ভ্যালভ আছে। এই ভ্যালভটা হচ্ছে আর্টারি থেকে ভেন্ট্রিকলে ফেরত আসাতে একটা বাধা সৃষ্টি করে। যে কারণে এই যে ফেরত আসার কারণে ভ্যালভের সাথে একটা সংঘর্ষ বলা যায় বা একটা কানেকশন হয়, বা ওইটার কারণেই কিন্তু প্রেসার জেনারেট হয়, যে ব্লাডটা যে ফেরত আসতে গিয়ে যে একটা বাধা পেলো ভ্যালভের, ওইটার কারণে একটা প্রেসার জেনারেট হয়। ওটাকে আমরা ডায়াস্টলিক প্রেসার বলতে পারি। ওটাই হচ্ছে আমাদের যে ব্লাড প্রেসার যে সাইকেল, ওটার মিনিমামটা। থ্যাংক ইউ রাফসান। আর আমি আমাদের লাইভ যারা দেখছে সেই বন্ধুদেরকে একটু বলতে চাই, কেউ কেউ জেনেটিক্স সম্পর্কে কিংবা অন্য কোনো বায়োলজির অন্য কোনো সেক্টর সম্পর্কে হয়তো প্রশ্ন করছো, তোমরা সেই প্রশ্নগুলো একটু জমিয়ে রাখো। পরের দিনগুলোতে যখন আমরা বায়োলজির অন্যান্য সেক্টরের লাইভ সেশন করব তখন এই প্রশ্নগুলো করো। আচ্ছা, আর অনেকেই জিজ্ঞেস করছো একটা প্রশ্ন বারবার, যে আমি অমুক ক্লাসের, আমি কি ওপরের ক্লাসের বই পড়বো কিনা। রাফসান কিন্তু অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে নিজেকে টেক্সট বুকের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, নিজের রেঞ্জটাকে বাড়াতে হবে, যত যত পারো বই পড়তে হবে। আমাদের সময় প্রায় শেষ রাফসান, আমি লাস্ট তোমাকে একটা কোয়েশ্চেন করে আহ তোমাকে তোমার সময়ের জন্য ধন্যবাদ জানাতে চাই। তো সেই প্রশ্নটা হচ্ছে যে, ধরো তোমার আমরা জানি তুমি হচ্ছে আমাদেরকে দুইবার মেডেল এনে দিয়েছো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড থেকে, আমাদেরকে গর্বিত করেছো, কিন্তু তোমার মতো আমরা সবাই তো মেডেল পাবো না। এখন আমরা তো প্রতি বছর আইবিওতে যাচ্ছে মাত্র 4 জন, সবাই তো আমরা যেতে পারবো না, কিংবা আইবিওতে যারা যাচ্ছে তারাও তো সবাই মেডেল পাচ্ছে না। তো যারা আমরা মেডেল পাচ্ছি না বা আইবিওতে যেতে চাচ্ছি না, তারা কি আমরা বায়োলজি অলিম্পিয়াডে পার্টিসিপেট করব না? মানে বায়োলজি অলিম্পিয়াডে পার্টিসিপেট করার আমাদের টার্গেট কি শুধু মেডেল পাওয়া, নাকি আমরা বায়োলজিকে ভালোবেসে মেডেলের কথা না চিন্তা করেও বায়োলজি চর্চা করতে পারি? আচ্ছা, তো এর ব্যাপারে আমি বলবো যে অবশ্যই মেডেলটাই তোমার, যদি তোমার মোটিভেশন মেডেল হয় তাহলে তো মেডেলের দিকেই তো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি তোমার ওরকম ধরনের ডেডিকেশনটা না থাকে, বা তোমার যদি মেডেল পাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে তুমি অবশ্যই বায়োলজির মানে কথা চিন্তা করেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারো। যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু সম্ভবত 2017 থেকেই মনে হয় আমি বিডিবিওতে পার্টিসিপেট করছি। তো আসলে আমি তখন কিন্তু ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করার চিন্তাই করিনি তখনও। আমার জাস্ট ইচ্ছা ছিল আমি বিডিবিওতে পার্টিসিপেট করি, দেখি আমার নিজের স্কিলটা কেমন, আমি কতটুকু পারি, অন্যদের এখানে কি আমি নতুন এক্সপিরিয়েন্স করতে পারি, কি কি নতুন জানতে পারি। এই ড্রাইভের কারণেই কিন্তু আমি আসলে প্রথমে পার্টিসিপেট করেছিলাম। তার থেকেই আস্তে আস্তে বাড়তে বাড়তেই কিন্তু আমি আসলে এত দূর এগিয়ে এসেছি। তো এটা অবশ্যই এক ধরনের তোমার মোটিভেশন থাকতে হবেই। তোমরা বায়োলজির প্রতি ভালোবাসা নিয়ে আসো, বা তোমরা মেডেল জেতার স্বপ্ন নিয়ে আসো, অথবা তোমরা নিজেদেরকে চ্যালেঞ্জ করার স্বপ্ন নিয়ে আসো, ইচ্ছা নিয়ে আসো। যে কারণেই হোক তোমরা একটা মোটিভেশন নিয়ে আসো, যেন তোমরা একটা ড্রাইভ, তোমাদের একটা ড্রাইভ থাকে, তোমরা যেন এগিয়ে যেতে পারো, তোমরা যেন যতটুকু পারো সাকসেসফুল হতে পারো, তোমরা যেন নিজেদেরকে অন্যদেরকে সন্তুষ্ট না করতে পারলেও নিজেকে যেন তুমি নিজের ব্যাপারে যেন তুমি গর্বিত হতে পারো। সেটাই হচ্ছে আসলে মূল উদ্দেশ্য, বা তোমার তোমার মূল ফোকাস থাকা উচিত। থ্যাংক ইউ রাফসান। তাহলে রাফসানের কথা থেকে আমরা জানতে পারলাম যে মেডেল জেতার জন্য হোক অথবা বায়োলজির জন্য ভালোবাসা থেকে হোক, তোমার যদি একটা ড্রাইভ থাকে, একটা মোটিভেশন থাকে, সেটা কিন্তু অলিম্পিয়াডে ভালো করার পক্ষে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করি রাফসানের কথা থেকেও অনেকে অনেক মোটিভেশন নিতে পারলাম। সো
তাহলে আমরা যারা বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের পরবর্তী অলিম্পিয়াড গুলোতে অংশ নিতে চাই, অবশ্যই আমাদের ফেসবুক পেজে, ওয়েবসাইটে এবং ফেসবুক গ্রুপে চোখ রাখবো। খুব শিগগির শুরু হতে যাচ্ছে ন্যাশনাল এবং রিজিওনাল অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন। এবং এই পর্যায়ে আমরা আমাদের সেশনের প্রায় শেষ দিকে চলে এসেছি। তো রাফসান, তোমাকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর করে এরকম একটা বেশ জটিল প্রবলেম আমাদেরকে সুন্দর করে মজা করে সলভ করে দেখানোর জন্য। এবং আমরা আশা করি রাফসানকে কিন্তু পরেও কোনো একটা লাইভ সেশনে অ্যানিমাল বায়োলজিরই আর কোনো একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আমরা দেখতে পাবো। তাছাড়া সপ্তাহের শিডিউল অনুযায়ী আগামী খুব সম্ভবত 29, 30 এবং 31 তারিখ আমরা পেতে যাচ্ছি আরো কিছু লাইভ প্রবলেম সলভিং সেশন। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। জানানোর আগে রাফসানকে আমি শেষবার অনুরোধ করতে চাই আর যদি সে কিছু বলতে চায়। সো সবাইকে ধন্যবাদ এই সেশনটা অ্যাটেন্ড করার জন্য। আর আমি হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমাদের সামনে যে প্রতিযোগিতা আসছে এটা সম্ভবত অনলাইনেই হবে। এই করোনার মধ্যে বেশ কষ্টেই আমরা এগিয়ে যাচ্ছি, স্পেশালি বিডিপিও গত বছর আমাদের অনলাইনে এই ব্যবস্থা করা নিয়ে খুবই তোড়জোড় করেছে। আমরা অবশ্যই অবশেষে সাকসেসফুলও হয়েছি। তো এখন এই বছর আশা করি তোমাদের মধ্যে কেউ একজন আমাদের দেশকে ইন্টারন্যাশনালে রিপ্রেজেন্ট করতে পারবে। আমাদেরকে আশা করি তোমরা একটা জয়ের মুখ ছিনিয়ে আনতে পারবে। আর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা আরো বেশি জীববিজ্ঞান চর্চা করো, তোমরা আরো বেশি মোটিভেটেড হও, আরো বেশি চেষ্টা করো তোমরা যেন এগিয়ে যেতে পারো। আর তোমরা যে কোনো সময় চাও তোমরা এই ভিডিওটাতে আবার ফেরত আসতে পারবা, তো তোমরা যে কোনো সময় রিভাইজ করতে পারবা। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বিডিবিও টিমের কাছে কোয়েশ্চেন্স আস্ক করতে নিয়ে কোনো দ্বিধা করো না। আমাদের ফেসবুক পেজে তোমরা যে কোনো ধরনের কোয়েশ্চেন আস্ক করতে পারো, আমরা আনসার করার চেষ্টা করব। তো আবার সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে।